আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে যে গৃহ নির্মাণ ঋণ প্রদান সংক্রান্ত নীতিমালা রয়েছে সেই নীতিমালা নিয়েই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। এই নীতিমালাটি সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদান সংক্রান্ত নীতিমালা 2018 নামে অভিহিত হবে এবং এই নীতিমালাটি 1/7/2018 হতে কার্যকর হবে। কিছু সংজ্ঞা এই নীতিমালাতে রয়েছে, সেগুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। গৃহ নির্মাণ ঋণ বলতে কি বোঝায়? সেটা হচ্ছে যে বাড়ি, সেটা অবশ্যই আবাসিক হতে হবে, নির্মাণের জন্য একক ঋণ। জমি ক্রয় সহ বাড়ি যেটা সেটা অবশ্যই আবাসিক হতে হবে। যে গৃহটি নির্মাণ করার জন্য ঋণ নেওয়া হবে সেটা অবশ্যই আবাসিক হতে হবে, বাণিজ্যিক হওয়া যাবে না। তো আবাসিক নির্মাণের জন্য গ্রুপ ভিত্তিক ঋণ, জমি সহ তৈরি বাড়ি ক্রয়ের জন্য একক ঋণ অথবা এবং ফ্ল্যাট ক্রয়ের জন্য ঋণকে বোঝায়। এখানে সরকারি কর্মচারী বলতে কাদেরকে বোঝানো হয়েছে? সরকারি কর্মচারী বলতে বোঝানো হয়েছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আওতাধীন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, কার্যালয় সমূহে শুধুমাত্র স্থায়ী পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত কর্মচারী, সামরিক অথবা বেসামরিক হতে পারে, এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত সদস্যগণ সরকারি কর্মচারী হিসেবে গণ্য হবেন এবং এই নীতিমালার আওতাভুক্ত হবেন। তাছাড়া রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি, পৃথক ও বিশেষ আইন দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠানে নিযুক্ত কর্মচারীগণ এই নীতিমালার আওতাভুক্ত হবেন না। অর্থাৎ এই নীতিমালার আওতায় ওনারা গৃহ নির্মাণ ঋণ নিতে পারবেন না। ঋণ গ্রহীতা বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ যারা ওই মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তরে কার্যালয়সমূহে স্থায়ী পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত, তারাই ঋণ প্রাপ্তির যোগ্যতা সম্পন্ন। আর সরকার বলতে এই নীতিমালায় বোঝানো হয়েছে অর্থ বিভাগকে বা অর্থ মন্ত্রণালয়। ক্রয় অবশ্যই সেটা স্থায়ীভাবে স্থানান্তর ছাড়াও সরকারি সংস্থা হতে গৃহ নির্মাণের জন্য লিজ গ্রহণকেও বোঝাবে। অর্থাৎ সম্পত্তি যেটা ক্রয় করা হবে সেটা অবশ্যই স্থায়ীভাবে ক্রয় করতে হবে। তাছাড়া সরকারি সংস্থা হতে গৃহ নির্মাণের জন্য যদি লিজ নেওয়া হয় সেটাকেও ক্রয় হিসেবে গণ্য করা হবে সরকারি সংস্থা হতে। ঋণ প্রাপ্তির যোগ্যতা কি কি? সেটা অবশ্যই চাকরি স্থায়ী হতে হবে এবং বয়স সীমা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 58 বছর, সর্বোচ্চ 58 বছর। 58 বছরের বেশি হলে এই ঋণ প্রাপ্তির যোগ্য বলে বিবেচিত হবেন না। এবং সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে যদি বিভাগীয় মামলা থাকে বা দুর্নীতি দমন কমিশন বা দুদকের চার্জশিট দাখিল করা থাকে, সেটা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঋণ প্রাপ্তির যোগ্য বিবেচিত হবেন না। এবং খণ্ডকালীন, চুক্তিভিত্তিক ও অস্থায়ী ভিত্তিতে নিযুক্ত কোনো কর্মচারী এই ঋণ প্রাপ্তির যোগ্য বলে বিবেচিত হবেন না। এবং ঋণ প্রাপ্তির জন্য কি কি শর্ত রয়েছে? সরকারি কর্মচারী দেশের যে কোনো এলাকায় থেকে ঋণ গ্রহণ করতে পারবেন এবং যেই নকশা, গৃহ নির্মাণ ঋণের ক্ষেত্রে ভবনের নকশাটি উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক, এখানে কর্তৃপক্ষ শব্দটি আমি উল্লেখ করিনি, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হতে হবে। ঋণ প্রাপ্তির উদ্দেশ্যে প্রস্তাবিত ভূমি বা ফ্ল্যাট সম্পূর্ণ দায় মুক্ত হতে হবে, কোনো দায় থাকা যাবে না। অর্থাৎ কাগজপত্র সব ক্লিয়ার থাকতে হবে। মানে উপযুক্ত কর্তৃপক্ষ বলতে আসলে এখানে বোঝানো হয়েছে যদি সিটি কর্পোরেশনের অধীনে হয় তাহলে সিটি কর্পোরেশন থেকে অনুমোদন থাকতে হবে, আর পৌরসভার অধীনে হলে পৌরসভা থেকে অনুমোদন থাকতে হবে, ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদ থেকে অনুমোদিত হতে হবে। ঋণ প্রদানকারী ব্যাংক বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ঋণ গ্রহণকারীর একটি হিসাব থাকতে হবে। যিনি ঋণ গ্রহণ করবেন ব্যাংক বা ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে। ওই অ্যাকাউন্টের মাধ্যমে তার বেতন, পেনশন এবং ঋণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। তাছাড়া ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে সম্পূর্ণ তৈরি ফ্ল্যাটের জন্য ঋণ প্রদান করা হবে। এককভাবে এক কিস্তিতেই দেওয়া হবে। একক্ষেত্রে সরকারি
কর্মচারী সংস্থা সরকারি সংস্থা কর্তৃক নির্মাণকৃত ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে শর্ত শিথিলযোগ্য হবে। অর্থাৎ সম্পূর্ণ তৈরি ফ্ল্যাটের জন্য নাও হতে পারে, এটা শিথিল করা হয়েছে। বাস্তবায়ন কারা করবে এই নীতিমালা? বাস্তবায়ন করবে যে রাষ্ট্র মালিকানাধীন তফসিলি ব্যাংক সমূহ রয়েছে এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। এবং এই ঋণের যে তহবিল ফান্ড, সেটা উৎস কারা দেবে বা উৎস থেকে আসবে? সেটা হচ্ছে যে এই রাষ্ট্র মালিকানাধীন যে ব্যাংকগুলো রয়েছে তাদের নিজস্ব তহবিল থেকে এই সরকারি কর্মচারীদের জন্য গৃহ নির্মাণ ঋণ কার্যক্রম পরিচালিত হবে। ঋণ কার্যক্রম ও বাস্তবায়ন প্রক্রিয়া, ঋণ মঞ্জুরি ও বিতরণটা কিভাবে হবে? অর্থাৎ বাস্তবায়নকারী যে প্রতিষ্ঠান রয়েছে, ব্যাংক বা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, ঋণ প্রাপ্তির যোগ্যতা ও শর্ত বিবেচনা করে যদি যিনি যোগ্য এবং তার সকল শর্ত যিনি পূরণ করবেন তা বিবেচনা করে এবং উক্ত যে প্রতিষ্ঠান রয়েছে তাদের নিজস্ব নীতিমালার সাথে সামঞ্জস্য রেখেই সরকার নির্ধারিত যে সিলিং অনুসরণ করে ঋণ অনুমোদন করবেন এবং ঋণ পরিশোধের জন্য চূড়ান্ত শিডিউল, পেমেন্ট শিডিউলটি প্রস্তুত করবে। এবং ঋণ গ্রহীতা যিনি সরকারি কর্মচারী ঋণ গ্রহণ করবেন, ঋণ গ্রহীতা এবং ঋণ বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের যে পারস্পরিক আলোচনার ভিত্তিতে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের যে কোনো শাখা অফিস থেকে, যে কোনো ব্রাঞ্চ থেকে তিনি ঋণ ঋণ মঞ্জুরি করা যাবে এবং তিনি ঋণটি বিতরণ করা যাবে। বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নিজস্ব গৃহ নির্মাণ ঋণ নীতিমালার আলোকে ঋণ প্রদান করা হবে। ঋণ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হলে, যখন ঋণ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হবে তখন বাস্তবায়নকারী যে প্রতিষ্ঠান রয়েছে, ব্যাংক বা ওই হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, তারা একটি সাময়িক অনুমোদন দেবে এবং পরিশোধের চূড়ান্তকৃত শিডিউল প্রস্তুত করবে, পেমেন্ট শিডিউলটা প্রস্তুত করবে এবং এই সাময়িক অনুমোদন এবং এই পেমেন্ট শিডিউল সেটা সরকারি কর্মচারী যিনি ঋণ গ্রহণ করবেন তিনি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এই মঞ্জুরি পত্র জারি করার জন্য, সরকারি মঞ্জুরি পত্র জারি করার জন্য, গভর্নমেন্ট অর্ডার জারি করার জন্য তিনি অর্থ বিভাগে প্রেরণ করবে এবং অর্থ বিভাগ সেই ঋণ পরিশোধের চূড়ান্তকৃত শিডিউল প্রতি স্বাক্ষর করে সরকারি মঞ্জুরির আদেশ জারি করবেন। সর্বোচ্চ সিলিংটা কিভাবে নির্ধারণ হবে? সেটা অবশ্যই একটা সিলিং দেওয়া আছে সরকারের, সেটা আমি ভিডিও শেষের দিকে আলোচনা করব। এবং এখানে বলা হয়েছে যে সিলিংটা নির্ধারণ করবে সেটা অবশ্যই সরকারের নীতিমালা এবং প্রতিষ্ঠানকারীর যে প্রতিষ্ঠান রয়েছে, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান, তাদের নীতিমালার সাথে সামঞ্জস্য রেখেই এটা নির্ধারণ করবে। সিলিং নির্ধারণের ক্ষেত্রে জমিসহ তৈরি বাড়ি ক্রয় এবং ফ্ল্যাটের ক্রয় মূল্যের সাথে রেজিস্ট্রেশন ফি অন্তর্ভুক্ত করতে হবে। ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে ঋণ প্রদানের জন্য যে ডেট ইকুইটি রেশিও সেটা হবে 90 এবং 10, অর্থাৎ ডেট যদি 90 হয়, 1 কোটি টাকা যদি লাগে তাহলে 90 লাখ টাকা অবশ্যই সে ঋণ পাবে আর 10 লাখ টাকা মালিকের থাকতে হবে যিনি ঋণ গ্রহণ করবেন। এবং ঋণের ইন্টারেস্টটা বা সুদটা কিভাবে নির্ধারণ হবে? সরকারি কর্মচারী গৃহ নির্মাণ ঋণের সুদের হার সর্বোচ্চ 10%, যেটা বর্তমানে অবশ্যই 9% এবং এটা অবশ্যই সরল সুদ। হ্যাঁ, এটা সরল সুদ হবে, অর্থাৎ সুদের উপরে সুদ আরোপ করা হবে না, সরল সুদ হবে। এবং 9% সুদের মধ্যে ঋণ গ্রহীতা যে সুদ দিবে তা হবে ব্যাংক রেট, বিদ্যমান ব্যাংক রেটের সমান। বিদ্যমান ব্যাংক রেট বর্তমানে 4%, অর্থাৎ ঋণ গ্রহীতা দিবে 4% আর বাকি 5% সরকার ভর্তুকি দিবে। এবং ঋণ গ্রহীতাকে গৃহ নির্মাণ ঋণ গ্রহণের জন্য কোনো প্রসেসিং ফি বা অন্য কোনো ফি দিতে হবে না। গৃহ নির্মাণ ঋণ প্রদানের পূর্বে যে সম্পত্তিতে ঋণ প্রদান করা হবে তা ব্যাংকের অনুকূলে রেজিস্টার্ড দলিল মূলে বন্ধক প্রদান করতে হবে। অবশ্যই ব্যাংকের অনুকূলে বন্ধক করে দিতে হবে, রেজিস্ট্রি করে দিতে হবে। ঋণ বিতরণের যে বিতরণের কিস্তি এটা সর্বোচ্চ 4টি কিস্তিতে মঞ্জুরিকৃত ঋণ বিতরণ করা যাবে এবং ফ্ল্যাট ক্রয় বা জমি সহ তৈরি বাড়ি ক্রয় করার জন্য এক কিস্তিতেই ঋণ বিতরণ করা যাবে। ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে বা জমি সহ যে বাড়ি সেটা ক্রয়ের ক্ষেত্রে এক কিস্তিতেই ঋণ বিতরণ করা যাবে।
ঋণ পরিশোধের মেয়াদ হচ্ছে সর্বোচ্চ 20 বছর এবং গৃহ নির্মাণ ঋণের ক্ষেত্রে প্রথম কিস্তি গ্রহণের 1 বছর পর এবং ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে প্রথম কিস্তি গ্রহণের 6 মাস পর থেকে এই কিস্তি পরিশোধ আরম্ভ হবে। অর্থাৎ গৃহ নির্মাণ ঋণের ক্ষেত্রে যেই এটাকে বলা হয় গ্রেস পিরিয়ড হচ্ছে 1 বছর। যেই বছর অর্থাৎ যেই তারিখে তিনি গৃহ নির্মাণ ঋণ গ্রহণ করবেন সেই তারিখ থেকে পরবর্তী 1 বছর পর থেকে তিনি কিস্তি পরিশোধ করবেন। আর ফ্ল্যাট যিনি ক্রয় করবেন তিনি যেই তারিখে ঋণ গ্রহণ করবেন তার 6 মাস পর থেকে তিনি কিস্তি পরিশোধ করবেন। অর্থাৎ ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে গ্রেস পিরিয়ড 6 মাস। এবং মাসিক কিস্তিটা কিভাবে আদায় করবে না, মাসিক কিস্তি আদায় করবে অর্থাৎ তার যেই বেতন রয়েছে, ঋণ গ্রহীতার যে বেতন হিসাব, সেই বেতন হিসাব থেকে যে তার বেতন আসবে সেই বেতন থেকেই তার কিস্তি কর্তন করা হবে এবং সেই কিস্তি কর্তন করার পাওয়ার ব্যাংককে দিতে হবে। ঋণ গ্রহীতা বদলি হলে সর্বশেষ বেতন সনদের ঋণের কিস্তির বিষয়টি অবশ্যই উল্লেখ করবে এবং প্রয়োজনে হিসাবটি তিনি যেখানে বদলি হবেন সেখানে নিয়ে যাবেন, স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করবেন। অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত এই যে সুদটি ভর্তুকি দিবে সরকার সেটি ভর্তুকি তিনি পাবেন। অবসর গ্রহণ করার পরে সেই ভর্তুকিটি বাতিল হয়ে যাবে। ঋণ গ্রহীতা মৃত্যুবরণ করলে তার পারিবারিক পেনশন থেকে কিস্তি পরিশোধ করবে। যদি সেটা সম্পূর্ণ আদায় না হয় তাহলে উত্তরাধিকার যারা রয়েছে তাদের কাছ থেকে এই ঋণের কিস্তি আদায় করবে। এবং সরকার কর্তৃক ভর্তুকি প্রদান, সরকার কিভাবে ভর্তুকি প্রদান করবে? সরকার ঋণ গ্রহীতা বেতন বিলের সাথে অর্থাৎ তার যে বেতন দিবে সেই বেতন বিলের সাথেই ভর্তুকির টাকাটা অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ এই বেতন থেকে 9% কর্তন করবে। সরকার যে অর্থ সুদ বাবদ ভর্তুকি প্রদান করবে তা অবশ্যই প্রতি বছর বাজেটে বরাদ্দ থাকবে। এটা হচ্ছে সরকার নির্ধারিত সিলিং। আপনারা দেখতে পাচ্ছেন যে 5টা গ্রেড, এই 5টা সিলিং রয়েছে এখানে। এই সিলিংটা আপনারা দেখে নেবেন। আর তারপর হচ্ছে যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিয়োজিত সদস্যগণের জন্য সর্বোচ্চ সিলিং। এ হচ্ছে সরকার নির্ধারিত সিলিং। ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটি দেখেছেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।